চট্টগ্রামে হামের প্রকোপ, ময়মনসিংহে ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু। সারা দেশে দেওয়া হবে 20 এপ্রিল। টিকার মাধ্যমে বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব বলছেন চিকিৎসকরা। 14 বছরেও সন্ধান মেলেনি সিলেটের ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের। তদন্ত করছে গুম কমিশনও। এখনও ফেরার আশায় পরিবার, ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ, হবিগঞ্জের হাওড়াঞ্চলে জলাবদ্ধতা। ক্ষতির মুখে বোরো ধান। অপরিকল্পিত হাওর ব্যবস্থাপনা দায়ী মহাপরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। মশার উৎপাতে অতিষ্ঠ জনজীবন। জামালপুরে খাল ড্রেন পরিষ্কার না করায় বাড়ছে উপদ্রব। দিনের বেলায়ও থাকতে হয় মশারি বা কয়েল জ্বালিয়ে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। হামের প্রকোপ মোকাবেলায় দ্বিতীয় ধাপে টিকাদান শুরু হয়েছে। ঢাকার 2 সিটি ও বরিশালের সঙ্গে ময়মনসিংহ মহানগরীতেও শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এতে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। এর মাধ্যমে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে জ্বর, সর্দি, কাশি, র্যাশ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। সকাল হতেই টিকাদান কেন্দ্রগুলোতে সন্তানদের নিয়ে অভিভাবকদের ভিড়। হামের প্রকোপ মোকাবেলায় দ্বিতীয় ধাপে টিকাদান শুরু হয় অভিভাবকদের মাঝে স্বস্তির ছাপ। প্রাদুর্ভাব কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। নগর ভবন থেকে 33টি ওয়ার্ডে একযোগে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। 70 কেন্দ্রে প্রায় 60,000 শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যে শুরু হয়েছে কর্মসূচি। হাম যে মহামারী শুরু হয়েছে এটা দেখে তো আমাদের আসলে ভয় লাগতেছে। আমার মনে হয় আগে আমার দেওয়া আছে, তারপরেও দিয়ে নিলাম। আগে তো অন্যগুলো টিকা দিছি, তারপরও টেনশন ছিল, নতুন হাম রোগ আসছে, এর জন্য টিকা দিতে আসছিলাম। এসে টিকাটা দিয়ে যাক, যেন আর হাম রুবেলা না হয়। আমরা আশা করি যে এ থেকে আমাদের শিশুরা নিরাপদ থাকবে। ভবিষ্যতে বাংলাদেশে হাম রুবেলার প্রাদুর্ভাব কম দেখা দিবে। হবিগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। নতুন করে হাসপাতালে ভর্তি 11 শিশু। টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি আক্রান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। 3-4 দিন ধরে জ্বরের বিরুদ্ধে আমরা আইসি, হাসপাতাল ভর্তি হয়েছি, পরে ডাক্তারে বলছে হাম হয়েছে। এখন আমের চিকিৎসা চলতেছে। আজকে নিয়ে 2 দিন ভর্তি হয়েছে, মোটামুটি ভালোই চিকিৎসা নিতেছি। আইসোলেশন সময়টা, সংক্রামক ব্যাধি ছড়ানোর সময়টুকু আমরা কোয়ারেন্টাইন করছি। তো ইনশাআল্লাহ অবস্থা, আমাদের হবিগঞ্জের অবস্থা মোটামুটি ভালোই মনে হচ্ছে। সুনামগঞ্জে নতুন করে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 5 জন। 1 মাস থেকে 5 বছর বয়সের শিশুরা হামে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। হাম ও টিকাদান ক্যাম্পেইনের আরও তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বেড়েই চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে 2 শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে কিন্তু ভর্তি হয়েছে আরও 26 জন। এবং এই হামের যে প্রাদুর্ভাব সেটি মোকাবেলায় কিন্তু আজ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার 33টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এবং এখানে আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে যারা অভিভাবক আছেন তাদের কিন্তু বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে এবং তাদের বেশ চাপ কিন্তু এই আমি এখন যেখানে আছি নগর ভবনের সামনে অস্থায়ী যে টিকাদান কেন্দ্র, এখানে এছাড়াও নগরীর যে অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে প্রতিটি ওয়ার্ডে 2টি করে কেন্দ্র, পাশাপাশি নগর মাতৃ সদন ছাড়াও এই ময়মনসিংহ নগরের 33টি ওয়ার্ডে মোট 70টি টিকাদান কেন্দ্রে কিন্তু এই টিকাদান ক্যাম্পেইন চলছে, যেটি আগামী 1 মাস জুড়ে কিন্তু এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এবং এখানে যারা আসছেন সকাল থেকে আমি দেখছি যে মানুষের ভিড় এখন সকাল 9টা থেকে শুরু হয়েছে। এটি উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার। তারপর থেকে কিন্তু এখানে বেশ ভিড় লক্ষ্য করা গেছে। এখন 3টার বেশি সময় বাজে, এখনও কিন্তু মানুষের যে অভিভাবকের যে চাপ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা যেটি বলছেন যে এই হাসপাতালে যে পরিমাণ রোগী
বাড়ছে আসলে তারা বেশ আতঙ্কিত ছিলেন এবং এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে আসলে যেহেতু এই টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে এতে করে আসলে তাদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরেছে এবং তারা বলছেন যে এই টিকার মাধ্যমে তারা অনেকটা দুশ্চিন্ত মুক্ত হচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছি যে অভিভাবকরা শিশুদের নিয়ে আসছেন 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের এখানে আনা হচ্ছে এবং সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 60,000 শিশুকে এই টিকাদান ক্যাম্পেইনের আওতার মধ্যে আনা হয়েছে এবং তারা প্রতিদিন শুক্র এবং শনিবার ছাড়া যে টিকা কেন্দ্রগুলো রয়েছে ইপিআই টিকা কেন্দ্রগুলো রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে নগর মাতৃসদন সহ মোট 70টি কেন্দ্রে এই 60,000 শিশুকে এই টিকা কেন্দ্রে আওতায় এনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আজকে থেকে এই 1 মাস ব্যাপী এই টিকাদান ক্যাম্পেইন কিন্তু শুরু হয়েছে। তো এই ছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। 14 বছরেও সন্ধান মেলেনি সিলেটের সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের। 2012 সালে ঢাকা থেকে নিখোঁজ হন তিনি। সময়ের সঙ্গে পাল্টেছে প্রেক্ষাপট, তবুও মেলেনি তার কোনো খোঁজ। এখনও তাকে ফিরে পাওয়ার আশায় স্বজনরা। দ্রুত দিনারকে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার দাবি পরিবারের। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটের রাজনীতিতে এম ইলিয়াস আলীর অনুসারী ছিলেন ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনার। 2012 সালের 3 এপ্রিল ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন তিনি। 14 বছর পেরিয়ে গেলেও জীবিত না মৃত সে হদিস মেলেনি এখনো। সম্প্রতি গঠিত গুম কমিশন এ নিয়ে অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য। তবে রাজপথের সহযোদ্ধারা সবার মাঝে এখনো তাকে খুঁজে বেড়ান। আমরা অবশ্যই আশায় বুক বেঁধে আছি 14টা বছর থেকে যে ওনারা আমাদের মধ্যে ফিরে আসবেন। প্রতিটি আন্দোলনে আমরা আমাদের প্রিয় দিনার ভাইকে মিস করি, আমাদের প্রিয় দিনার ভাইয়ের জন্য অপেক্ষা করি। জনাব এম ইলিয়াস আলী, আনসার আলী এবং জুনেদ আলীকে আমরা ফিরে পাবো এই আশা এবং প্রত্যাশায় আমরা এখনো চেয়ে আছি। সময়ের সঙ্গে পাল্টেছে প্রেক্ষাপট, তবুও মেলেনি তার কোনো খোঁজ। এখনও তাকে ফিরে পাওয়ার আশায় স্বজনরা। ছেলের ফিরে আসার আশায় দিনারের বাবা জীবনের শেষ সময় পর্যন্ত প্রতীক্ষায় ছিলেন, কিন্তু কোনো খোঁজ না পেয়েই কয়েক মাস আগে তিনি মারা যান। প্রিয় সন্তানের অপেক্ষায় এখনও তার মা। বিভিন্ন কর্মসূচিতে তার ভাইয়ের খোঁজ চান তার ছোট ভাই। আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমরা ইফতেখার আহমদ দিনারকে ফেরত চাই এবং অক্ষত অবস্থায় ফেরত চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমার ভাইয়ের জন্য আমরা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বোন। এখনো অ্যালবামে থাকা ছবির মাঝে খুঁজে বেড়ায় ভাইকে। পরিবারের পক্ষ থেকে বরাবরই অভিযোগ এসেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকারের কাছে সঠিক তদন্ত ও বিচার চান স্বজনরা। একটা কবর থাকলে সেই কবরে মানুষ গিয়ে তার আত্মীয়র জন্য মাগফিরাত কামনা করে। আমরা কি দোয়া করব আমরা বুঝতে পারি না। আমরা তো চেষ্টা করেছি আমাদের তরফ থেকে, আমরা একটা সুষ্ঠু তদন্ত পাবো এবং যারা আছে তারা এই শাস্তির আওতায় অবশ্যই আসবে, এগুলার কনফার্মেশন আমরা চাই। দিনারকে খোঁজের ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা দলীয় নেতাদের। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশের সেই বেছে বেছে মেধাবী নেতাদেরকেই খুন করেছে, গুম করেছে। আমরা আশা করছি যে ইফতেখার আহমদ দিনার আমাদের মধ্যে ফিরে আসবে। তবে মামলার অগ্রগতি নিয়ে কোনো তথ্য দিতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশ। 14 বছর আগের একটা জিডি আমাদের পেন্ডিং আছে এবং সেই জিডিটা ইফতেখার আহমেদ দিনারের গুম হওয়া সংক্রান্তে তার বোন অভিযোগ করেছিল। আমি তখন গুম কমিশন তদন্ত করছিলেন। তো যেহেতু গুম কমিশনের তদন্ত ছিল সেই জন্য আমরা আর এই বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করিনি। ইফতেখার আহমেদ দিনার সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। বিভাগীয় সময় আরও থাকছে। ময়মনসিংহে 4 দফার সময় বাড়িয়েও শেষ হয়নি সেতু নির্মাণ। দুর্ভোগে স্থানীয়রা, নষ্ট হচ্ছে উপকরণ। আগামী বর্ষার আগে কাজ শুরুর আশ্বাস এলজিইডির। চলতি মাসের শুরুতে কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে হাওড় অঞ্চলে বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অপরিকল্পিত হাওর ব্যবস্থাপনার কারণে পানিতে নষ্ট হয়েছে শত শত হেক্টর জমির ফসল। এমন পরিস্থিতিতে মহাপরিকল্পনার কথা শোনালেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। সুনামগঞ্জ হবিগঞ্জের হাওড় অঞ্চল ঘুরে এসে নওশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির।
বিস্তীর্ণ হাওরে তলিয়ে আছে হেক্টরের পর হেক্টর বোরো ধান। নিরুপায় হয়ে কৃষক কাঁচা ধান কেটে নিচ্ছেন গবাদি পশুর জন্য। বছরে কোটি কোটি টাকা ব্যয় করে হাওর ব্যবস্থাপনায় তেমন কোনো টেকসই সমাধান আসছে না। ফলে প্রতি বছরই হাওরবাসী এভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন। মহোদয়রে জানাইছি, এমপি সাহেবরে জানাইছি, জানানির পরও আমরা কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা হইছে না। আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতি তো পোষণ হবে না। সাম্প্রতিক বৃষ্টিতে দেখার হাওর, টাঙ্গুয়ার হাওর, ছায়ার হাওর, হাসির হাওর সহ সুনামগঞ্জের 12 উপজেলার অর্ধশতাধিক হাওরের 189 হেক্টর জমি ডুবে গেছে। ভৈরব পর্যন্ত যদি খনন না করা হয়, ক্যাপিটাল ড্রেজিং না হয়, তাহলে এটা কার্যকর হবে না। এদিকে নিজ খরচে পাম্প বসিয়ে জমি থেকে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন অনেকে। আর আবহাওয়া অফিস দিচ্ছে আরো দুঃসংবাদ। নিজ উদ্যোগে আমরা এই ফার্মগুলো লাগাইছি। এই সিজনে কিন্তু কালবৈশাখী যেটা আমরা বলি বজ্রঝড়, তো এইটা এই সিজনের জন্য স্বাভাবিক। স্থানীয় কৃষকেরা দীর্ঘদিন ধরে হাওরের গুরুত্বপূর্ণ স্থানে স্লুইস গেট স্থাপন ও পানি নিষ্কাশনের জন্য খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছেন। নিষ্কাশন অবকাঠামো, তারপর আমাদের বিভিন্ন প্লেস প্ল্যাটফর্ম, এই ধরনের অবকাঠামোগুলো আমরা এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হবিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরে বাঁধ উপচে অন্তত 500 হেক্টর বোরো ধান তলিয়ে যায়। 2017 সালে বন্যায় সুনামগঞ্জের হাওরের ধান ঘরে তুলতে পারেননি হাওরবাসী। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে 2017 সালে সুনামগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ডের 15 কর্মকর্তা এবং 46 ঠিকাদার সহ 100টি জনকে অভিযুক্ত করে মামলা করে দুদক। ইকরামুল কবির, সময় সংবাদ। এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত হচ্ছেন পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা। সরাসরি চলে যাচ্ছি ইকরামের কাছে। আপনার কারণে প্রতি বছর এই বড় মৌসুমে হাওরবাসী একটি আতঙ্কের মধ্যে থাকে এবং পানিতে তলিয়ে যায় ধানের ক্ষেত কিংবা বাঁধ ভেঙে যায়। এবারও কিন্তু এই অবস্থা হয়েছে। এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা। জনাব কাশ্মীর রেজা, আমি একটু জানতে চাচ্ছি, আমরা তো প্রতি বছর বিশেষ করে 17 সাল থেকে এই পর্যন্ত দেখে আসছি, প্রতি বছরই এই আতঙ্ক, এই ভেঙে যাচ্ছে, এই পানি ঢুকে যাচ্ছে। এই অবস্থা থেকে কখন আপনারা মুক্তি পাবেন? দেখুন, হাওরের এই বাঁধগুলো কিন্তু হাওর এলাকার জন্য কতটুকু বৈজ্ঞানিক এই নিয়ে কিন্তু গবেষণা হয় নাই। এটি মূলত নেদারল্যান্ড থেকে হায়ার করা একটি প্রযুক্তি। এখন এটা দেখা যাচ্ছে যে হাওরের যে প্রতিবেশের জন্য এটা একটি নেতিবাচক প্রভাব ফেলছে এবং এই বাঁধ কতটুকু কার্যকর সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আপনি দেখেছেন 2017 সালে কত বড় একটা বন্যা হয়ে গেল। আর এই বাঁধের যে বাঁধ দেওয়া হচ্ছে, বাঁধের মাটি আবার যাচ্ছে নদীতে, নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং বাঁধগুলো সময় মতো সঠিকভাবে হচ্ছে না, যার জন্য বাঁধগুলো আসলে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আমরা মনে করি এ নিয়ে পর্যাপ্ত গবেষণা করে হাওরের উপযোগী বাঁধ এখানে হওয়া দরকার। এই যে হাওর উন্নয়নে আমরা জানি যে পানি উন্নয়ন প্রতি বছর বা সরকার প্রতি বছর 100-150 কোটি টাকা খরচ হচ্ছে, তো এই টাকাটা কোথায় যাচ্ছে? আসলে কিছু মানুষ, আমার মনে হয় যে এই বাঁধের দিকে তাদের একটা লোভ থাকে যে বাঁধ হলে তাদের আর্থিক কিছু বেনিফিট হয়। আমরা দেখেছি বিশেষ করে প্রশাসনের কিছু কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, এদের বিরুদ্ধে অভিযোগ আছে। এমনকি স্থানীয়ভাবে যারা এই প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসিতে কাজ করেন, এদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে। এক ধরনের স্বার্থান্বেষী মানুষ, তাদের বাঁধ হলে ভালো, এই জন্য তারা বেশি বেশি বাঁধ চায়। আমি বলছি না যে বাঁধ দরকার নেই, বাঁধের উপর নির্ভরশীলতা আমাদের বেড়েছে। বাঁধ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কিন্তু ধাপে ধাপে বের হয়ে আসতে হবে এবং ওই যে অনিয়ম, অব্যবস্থাপনা বা দুর্নীতি যেটা আছে সেটা যত কমে তত আমরা ভালো বাঁধ পাবো। এই ক্ষেত্রে দেখি যে হবিগঞ্জ কিংবা সুনামগঞ্জ বা এই অনেক এলাকায় যে বাঁধ কেটে দেওয়ার একটা প্রবণতা থাকে এবং তা নিয়ে বেশ বড় ধরনের সংঘর্ষ হয়, হতাহতের ঘটনা ঘটে। এটা কেন ঘটছে? এবার বিশেষ করে যেটা হয়েছে, দেখুন, হাওরের জলাবদ্ধতায় অন্তত 20,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। তো জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য একদল মানুষ চাচ্ছেন যে বাঁধ কেটে দিলে পানিটা বের হয়ে গেলে তাদের জমিগুলো বেঁচে বা টিকে থাকে। অন্য আরেক দল চাচ্ছেন যে যদি বাঁধটা এই মুহূর্তে কাটা হয় তাহলে এটা পরবর্তীতে যখন পাহাড়ি ঢল আসবে তখন ওই দিক দিয়ে পুরো হাওর তলিয়ে যাবে, তখন তাদের জমি নষ্ট হয়ে যাবে। মোট কথা হলো দুই দলের স্বার্থের সাথে সংশ্লিষ্ট এবং আমি মনে করি যে বৈজ্ঞানিকভাবে বাঁধগুলো না হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এই বাঁধগুলো এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে, না গিলতে পারছি না উগড়ে ফেলতে যাচ্ছি। এই জন্য যদি বৈজ্ঞানিকভাবে বাঁধ হতো এই সমস্যাটা হতো না।
সেক্ষেত্রে ওই যে শুষ্ক মৌসুমে যখন বা পানি চলে যায় এবং হাওরে মৎস্য চাষের জন্য হাওরগুলো কেটে দেওয়া হয় এবং পরবর্তীতে এই কাটা অংশ যখন পূরণ করা হয় তখন একটা দুর্বল অবস্থা হয়ে যায়। এই অবস্থা থেকে বৈজ্ঞানিক কি পদ্ধতি বা কি ব্যবস্থা করা যেত? অনেক জায়গায় দাবি জানিয়েছেন কৃষকেরা স্লুইস গেট, এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, এইখান থেকে রক্ষার জন্য কিছু কিছু জায়গায় স্লুইচ গেট করা যেতে পারে, তবে সেটা অবশ্যই স্টাডি করে করতে হবে, কারণ স্লুইচ গেটগুলোও অনেক সময় আবার অন্য সমস্যার সৃষ্টি করে। এবং এর পাশাপাশি কিছু ক্লোজার আছে হাওরে, এই ক্লোজারগুলো শক্ত করে যদি বেঁধে দেওয়া যায়, শুধুমাত্র ক্লোজারগুলো, তাহলে এই সমস্যাটা থেকে কিছুটা রেহাই পেতে পারে। তবে অবশ্যই স্লুইচ গেট এটার একটা সমাধান দিতে পারে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন হাওরের যে অব্যবস্থাপনার কারণে দিন দিন হাওরগুলো আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে। হাওরবাসী এই অবস্থায় একটি টেকসই উন্নয়ন দাবি করছেন হাওরবাসী এবং সকলে। মোটামুটি এই ছিল যে সুনামগঞ্জ হবিগঞ্জ বিভিন্ন হাওরের যে এই সময়টিতে হাওরবাসী যে আতঙ্কে আছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন যেন নিয়মে পরিণত হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় সৃষ্টি হয়েছে ভোগান্তির। এদিকে কম সরবরাহের অজুহাত পাম্প মালিকদের আর অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। আরও তথ্য জানাতে এই মুহূর্তে নেত্রকোনায় আছেন সহকর্মী আলপনা বেগম। সরাসরি যাচ্ছি তার কাছে। আলপনা, আমি রয়েছি নেত্রকোনা জেলা শহরের যে এই পার্লা মোনাকো এই ফিলিং স্টেশন পাম্পে। এখানে দেখা গিয়েছে যে সকালবেলা এই যে তেল দেওয়া শুরু হয়েছিল তা দুপুরের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এখানকার যে পাম্পের যারা অনেকে এসে ঘুরে গেছেন এবং ঘুরে যাচ্ছেন, এখনো কেউ কেউ আশায় দাঁড়িয়ে রয়েছেন যে যদি একটু মানে তেল তিনি নিতে পারেন মোটর সাইকেলে। অর্থাৎ পেট্রোল এবং অকটেন যে আগে যে পরিমাণ আসতো সেই পরিমাণ পেট্রোল এবং অকটেন এই দেখা যেত যে 3 থেকে 4 দিন এবং 5-6 দিন পর্যন্ত তারা বিক্রি করতে পারতেন। এখন দেখা গেছে যে এটি 3 থেকে 4 ঘন্টায় তারা এই শেষ করে ফেলতে হচ্ছে। তো এখানে একটি ব্যাপার দেখা গিয়েছে, কথা বলে জানা গিয়েছে যাদের কাছ থেকে এই তেল নিচ্ছে এবং যারা এসে পাচ্ছেন না, প্রত্যেকের একটি অভিযোগ যে তেল মানে বেশি বিক্রি করে দিচ্ছে, কারো কারো কাছে বেশি দিচ্ছে বা কোথাও অনিয়ম হচ্ছে। এবং এখানকার যে পাম্পের যারা আছেন তারা যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে জরুরি সেবায় তেল দিতে হচ্ছে তাদেরকে। আর জরুরি সেবায় তেল দিতে গিয়ে দেখা গেছে অনেকেই বেশি নিয়ে নিচ্ছে। জরুরি সেবার মধ্যে সরকারি বেসরকারি সকল ধরনের সাংবাদিক, হাসপাতাল এবং বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। তো তারা অনেকেই বলছেন যে পাম্পের মালিক এবং যারা রয়েছেন যে তেল নিতে আসছেন তারা যে ওই জায়গাটায় একটু যদি নক করা যায় যে কোথায় আসলে যাচ্ছে তেলটা, সেটির দাবি তুলেছেন। তো এই ছিল নেত্রকোনা জেলা যে পাম্প তেল নিয়ে যে বিড়ম্বনা তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনায়। বিভাগীয় সময় আরও থাকছে। খনন করা হয়নি মৌলভীবাজারের মনু নদী। উজানের ঢলের পানি পলি জমে নদীর তলদেশ ভরাট। বর্ষায় বাঁধ ভেঙে সৃষ্টি হচ্ছে বন্যা। উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের। জামালপুরে মশার অস্বাভাবিক বিস্তারে অতিষ্ঠ জনজীবন। শহরের খাল ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় বাড়ছে উপদ্রব। দিনের বেলায়ও থাকতে হয় মশারি টাঙিয়ে বা কয়েল জ্বালিয়ে। মশা নিধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। সামনে পরীক্ষা, কিন্তু মনোযোগ দেয়া যাচ্ছে না পড়ায়। মশার কামড়ে অতিষ্ঠ জীবন, কয়েল জ্বালিয়েও রক্ষা নেই। জামালপুর পৌরবাসীর দিনের বেলার চিত্র এটি। রাতেও একই দশা। মশার উপদ্রবে নাজেহাল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ঘর। অনেকের চোখ ও নাকেও শুরু হয়েছে জ্বালাপোড়া। মশার উপদ্রব থেকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার আকুতি পৌরসভার বাসিন্দাদের। অতিরিক্ত মশার কামড়ে পড়ালেখা করা যায় না। কয়েল জ্বালানোর পরেও প্রচন্ড পরিমাণ মশা, বসেই থাকা যায় না। সবসময় যদি এরকম মশার কামড়াই তাহলে আমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবো না। এটার একটা সমাধান চাই। শহরের খাল ড্রেন ও রাস্তাঘাট যেন ময়লা আবর্জনার স্তূপ। বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানের ময়লায় জন্ম নেয় মশা। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা ভাইরাস জনিত রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। মশা অতিরিক্ত হয়ে গেছে, মানুষের ঘরে বাইরে থাকবার পাইতেছে না। রাত সন্ধ্যা নাগলে তো ঘরে বসা যায় না। কোন সময় পরিষ্কার করে না, ডেঙ্গু হয়েছে। মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া এগুলো হতে পারে। আমাদের জামালপুরে ডেঙ্গুর ছড়ানোর একটা সম্ভাবনা বেশি।
মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা প্রতিনিয়তই মশার ওষুধ ছিটিয়ে যাচ্ছি। জনগণকে যেন মশায় উপদ্রবে কষ্ট না করতে হয় সেই ক্ষেত্রে পৌরসভা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মশা দ্বারা যেন জনগণ অতিষ্ঠ না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। 53 বর্গ কিলোমিটারের পৌরসভার 12টি ওয়ার্ডে জনসংখ্যা 1,68,559 জন। সময় সংবাদ, জামালপুর। জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর বিষয়ে সচিবালয়ে চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছে সেখানে বা সরকারি দলের কাছে, মেজরিটি পার্টির কাছে, তখন সেটা সংসদের বিবেচনায় নেওয়া যায় এবং সেই সংশোধনীটা ভোটাভুটির মধ্যে গৃহীত হয়। হ্যাঁ, এখানে তারা আপত্তি দিয়েছেন, তারা কিন্তু কোনো সংশোধনী এনে তারপর আপত্তিটা দিতে পারতেন, তারপরেও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরের নিয়ন্ত্রণ মন্ত্রণালয় থাকবে না কোনো মন্ত্রণালয়ের বাইরে বেসরকারি লোক থাকবে। কিউরেটর কে হবে সেটার বিষয়ে বলা নেই, যদিও তিনি এখন বেসরকারি বাইরের মন্ত্রণালয়ের বাইরের একজন বিশিষ্ট ব্যক্তি। কিন্তু সেই আইনে অবসর গ্রহণের বিষয়টা বা পদত্যাগের বিষয়টা যেভাবে বলা হয়েছে, সেই ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ না করলে রোজ কিয়ামত পর্যন্ত তাকে সরানোর কোনো সুযোগ ওই আইনে রাখা হয় নাই। সেই জন্য বলা হয়েছে আইদার তিনি সরকারের কাছে পদত্যাগ করবেন অথবা কোনো কারণে যদি সরকার রিজনেবলি মনে করে যে তাকে অপসারণ করা দরকার, সেই সুযোগটা সরকারের কাছে আছে। তখন এই বিষয়ে কথা আমরা আরও বলতে পারতাম। আমরা লিডার অফ দি হাউসের অনুমতি নিয়ে এবং আইনমন্ত্রী সাহেব যথাযথভাবে ফ্লোরে বলেছেন যে আমরা এরপরেও এটা আরও সংশোধিত আকারে বিল আনতে পারি পরের সেশনে। তার আগে আমরা আলাপ আলোচনা করব, আপনাদের বক্তব্য শুনবো এবং এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এই বিষয়ে আমরা সবাই মিলে আলোচনা করে একটা নতুন বিল আবার আনতে পারি। সেটা তো একটা উত্তম প্রস্তাব। তা এখন সেই বিষয়গুলো রিজনেবলি তারা বিবেচনা না করে এবং ওখানে আবার নির্বাচনের কিছু ইস্যু তুলে এবং অন্যান্য প্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়ার্কআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। আর কিছু কিছু বিষয়ে কোনো অধ্যাদেশের বিষয়ে তাদের বক্তব্য ছিল, তা আমরা বলেছি এগুলো আমরা যাচাই বাছাই করে, যেমন গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, আর একটা কি বিষয় ছিল আইসিটিটা আসে নাই, আমরা বলেছি প্রসঙ্গক্রমে সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই এবং সবাইকে ইনক্লুড করে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে তারপরে এই আইনগুলো যদি আরও সমৃদ্ধ করা হয়, সেটা তো জাতির জন্যই ভালো হবে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে ব্রিফিং এর সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। 4 দফার সময় বাড়িয়েও শেষ হয়নি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সেতু নির্মাণ কাজ, যার ব্যয় ধরা হয়েছে 3 কোটি টাকা। এতে দুর্ভোগ কমছে না স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় রডগুলোতে মরিচা পড়ে কমছে কার্যক্ষমতা। তবে আসন্ন বর্ষার আগেই বন্ধ থাকা কাজ শুরুর আশ্বাস উপজেলা প্রকৌশলীর। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। সেতুর নির্মাণ কাজ 1 বছরে শেষ হওয়ার কথা থাকলেও ঝুলে আছে 5 বছর ধরে। বছরের পর বছর ফেলে রাখায় সেতুর রডগুলোতে ধরেছে মরিচা, কমছে কার্যক্ষমতা। ময়মনসিংহের ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার যোগাযোগ সহজ করতে ছাগলছিড়া খালের ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 4 দফা সময় বাড়িয়েও নির্মাণ কাজ আটকে আছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় পাশের ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে অন্তত 6 গ্রামের মানুষকে। একটি সেতুর অভাবে গ্রামবাসীর দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। এখন তাদের একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই সেতুর কাজ আর কবে মিলবে দুর্ভোগ থেকে মুক্তি। এই ব্রিজের কারণে আমাদের ছেলেমেয়েরা যেতে পারে না স্কুলে, বর্ষা সিজনে ছেলেমেয়েদের পার হইতে কষ্ট হয়। ইঞ্জিনিয়ার অফিসে একই কথা যে দ্রুত গতিতে হবে কবে, এলাকার মানুষ সেটা জানতে চায়। তবে আশার কথা শুনিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্ধ থাকা এই কাজটি পুনরায় চালু করার জন্য উদ্যোগ নিয়েছি, আমাদের ঠিকাদারের সাথে যোগাযোগ হয়েছে। আশা করি আগামী 1 মাসের মধ্যেই আমরা কাজটা শুরু করতে পারব। এলজিডির তথ্য মতে 2020 সালের ডিসেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সকে 3 কোটি 42 লাখ টাকা ব্যয়ে 60 মিটারের সেতুটি নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। স্বাধীনতার 55 বছরেও খনন হয়নি মৌলভীবাজারের পাহাড়ি খরস্রোতা মনু নদী।
প্রতি বর্ষায় উজান থেকে আসা পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। খনন না হয় বিভিন্ন জায়গায় জেগেছে চর। এতে প্রতি বর্ষায় নদীর পানি প্রতিরক্ষা বাঁধ উপচে জেলা সদর সহ রাজনগর ও কুলাউড়া উপজেলায় প্লাবিত হয়। পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান। ভারতের সঙ্গে কথা বলে দ্রুতই খনন কাজ শুরু জরুরি বলে জানিয়েছেন পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে নদী সমীক্ষার পর বলা যাবে খননের প্রয়োজনীয়তা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহরে গ্রামে হামের প্রকোপ, ময়মনসিংহে ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু। সারা দেশে দেয়া হবে 20 এপ্রিল। টিকার মাধ্যমে বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব বলছেন চিকিৎসকরা। 14 বছরেও সন্ধান মেলেনি সিলেটের ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের। তদন্ত করছে গুম কমিশনও। এখনো ফেরার আশায় পরিবার। ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি। এবং কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জে হবিগঞ্জের হাওর অঞ্চলে জলাবদ্ধতা। ক্ষতির মুখে বোরো ধান। অপরিকল্পিত হাওর ব্যবস্থাপনা দায়ী মহাপরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। রোজা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।